শত শত তাজা প্রাণ মৃত্যুকে নিত্যসঙ্গী করে সহাস্যে অবলীলায় জীবন উৎসর্গ করেছে দেশ মাতৃকার পদতলে। কোনো ভয় বা বাধা তাদের পথকে অবরুদ্ধ করতে পারেনি। মুক্ত জীবনের দাবি নিয়ে সহাস্যে তারা মৃত্যুকে বরণ করেছে। সহস্র বীর গাথা মণিমুক্তা খচিত এই ভারতবর্ষের রচনা করেছে। অজস্র মহাত্মার আত্মবলিদানের অমূল্য ত্যাগ আমাদের অধিকার দিয়েছে ভয় শূন্য চিত্তে মাথা উঁচু করে বাঁচার। ভারত মাতার সেই বীর সন্তানদের আমরা জানাই কুর্নিশ। সেই আত্মত্যাগের ইতিহাসকে স্মরণ করে দেশ মাতৃকার বীর সন্তানদের প্রণাম জানিয়ে আড্ডাবাজের শ্রদ্ধার্ঘ্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি থেকে সব্যসাচী। গল্প পাঠে প্রদীপ্ত, অন্যান্য চরিত্রে সৌমেন, মলয়। শুরু হচ্ছে সব্যসাচী। এ কি অপূর্ব নাকি এখানে যে? অপূর্ব ফিরে দেখল সাধারণ ভদ্র বাঙালির পোশাকে দাঁড়িয়ে তাদের পরিচিত নিমাইবাবু। ইনি বাংলাদেশের একজন বড় পুলিশ কর্মচারী। অপূর্বর পিতা ওনার চাকরি করিয়ে দেয়। তিনিই ছিলেন এনার মুরব্বী। স্বদেশী যুগে অপূর্ব যে ধরা পড়ে শাস্তি ভোগ করেনি, সে অনেকটা এনারই দাক্ষিণ্যে। পথের মধ্যেই অপূর্ব তাকে প্রণাম করে নিজের চাকরির সংবাদ দিয়ে জিজ্ঞাসা করল, কিন্তু আপনি যে এদেশে? নিমাইবাবু আশীর্বাদ করে বললেন, বাবা, কচি ছেলে তুমি, তোমাকে এতটা দূরে ঘরদোর মা বোন ছেড়ে আসতে হয়েছে, আর আমাকে হতে পারে না? পকেট থেকে ঘড়ি বার করে দেখে বললেন, আমার সময় নেই, কিন্তু তোমার তো অফিস যাওয়ার এখনো ঢের দেরি আছে। চলো না বাবা, পথে যেতে যেতে দুটো কথা শুনি। কতকাল যে তোমাদের খবর নিতে পারিনি তার ঠিক নেই। মা ভালো আছেন? দাদারা? সকলেই ভালো আছেন। জানিয়ে অপূর্ব প্রশ্ন করল, আপনি এখন কোথায় যাবেন? জাহাজঘাটে? চলো না আমার সঙ্গে। চলুন। আপনাকে কি আর কোথাও যেতে হবে? নিমাইবাবু হেসে বললেন, হতেও পারে। যে মহাপুরুষকে সম্বর্ধনা করে নিয়ে যাওয়ার জন্য দেশ ছেড়ে এত দূর আসতে হয়েছে, তার মর্জির উপরেই এখন সমস্ত নির্ভর করছে। তার ফটোগ্রাফিও আছে, বিবরণও দেওয়া আছে, কিন্তু এখানকার পুলিশের বাবার সাধ্য নেই যে তার গায়ে হাত দেয়। আমি পারবো কিনা তাই ভাবছি। অপূর্ব মহাপুরুষের ইঙ্গিত বুঝল। কৌতূহলী হয়ে বলল, মহাপুরুষটি কে কাকাবাবু? যখন আপনি এসেছেন তখন বাঙালি সন্দেহ নেই। খুনি আসামি? ওইটি বলতে পারবো না বাবা। তিনি যে কি এবং কি নয় এ কথা ঠিক কেউ জানে না। এর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো চার্জও নেই, অথচ যে চার্জ আছে তা আমাদের পিনাল কোডের কোহিনূর। একে চোখে চোখে রাখতে এত বড় গভর্নমেন্ট যেন হিমশিমি খেয়ে গেল। অপূর্ব জিজ্ঞাসা করল, পলিটিক্যাল আসামি বুঝি? নিমাইবাবু ঘাড় নেড়ে বললেন, ওরে বাবা, পলিটিক্যাল আসামি তো লোকে তোদেরও এক সময় বলতো, কিন্তু সে বললে এর কিছুই বোঝা যায় না। ইনি হচ্ছেন রাজ বিদ্রোহী, রাজার শত্রু। হ্যাঁ, শত্রু বলবার লোক বটে। বলিহারি তার প্রতিভাকে, যিনি ওই ছেলেটির নাম রেখেছিলেন সব্যসাচী। মহাভারতের মতো নাকি তার দুটো হাতি সমান চলত, কিন্তু প্রবল প্রতাপান্বিত সরকার বাহাদুরের সুগুপ্ত ইতিহাসের মতে এই মানুষটির 10 ইন্দ্রিয়ই নাকি বাবা সমান বেগে চলে। বন্দুক পিস্তলের অভ্রান্ত লক্ষ্য। পদ্মা নদী সাঁতার কেটে পার হয়ে যান, বাঁধে না। সম্প্রতি অনুমান এই যে চট্টগ্রামের পথে পাহাড় ডিঙ্গিয়ে তিনি বর্মা মল্লুকে পদার্পণ করছেন। এখন ম্যান্ডেলে থেকে নদীপথে জাহাজ চড়ে রেঙ্গুনে আসবেন, কিংবা রেলপথে ট্রেনে সবার হয়ে শোভাগমন করছেন, সঠিক সংবাদ নেই। তবে তিনি যে রওনা হয়েছেন সে কথা ঠিক। শত্রু মিত্র সকলের মনেই তার স্থির সিদ্ধান্ত হয়ে আছে, এবং নশ্বর দেহটি তার পঞ্চভূতের জিম্মায় না দিতে পারা পর্যন্ত এ জন্মে যে এর আর কোনো পরিবর্তন নেই তাও সকলেই জানে। শুধু এদেশে এসে কোন পথে যে তিনি পা বাড়াবেন সেইটে কেবল আমরা জানি না। কিন্তু দেখো বাবা, এসব কথা যেন কোথাও প্রকাশ করো না।
তাহলে এই বৃদ্ধ বয়সে 27 বছরের পেনশনটি তো মারা যাবেই, হয়তোবা কিছু উপরি পাওনাও ভাগ্যে ঘটতে পারে। অপূর্ব উৎসাহ ও উত্তেজনায় চঞ্চল হয়ে বলল, এতদিন কোথায় এবং কি করছিলেন ইনি? সব্যসাচী নাম তো আগে কখনো শুনেছি বলে মনে হচ্ছে না। নিমাইবাবু সহাস্যে বললেন, ওরে বাবা, ওসব বড় লোকদের কি আর কেবল একটা নামে কাজ চলে? অর্জুনের মতো দেশে দেশে কত নামই হয়তো এর প্রচলিত আছে। সেকালে হয়তো শুনেও থাকবে, এখন চিনতে পারছো না। আর কি যে ইতিমধ্যে করেছিলেন সম্যক ওয়াকিবহল নই। রাজশত্রুরা তো তাদের সমস্ত কাজকর্ম ঢাক পিটিয়ে করতে পছন্দ করেন না। তবে পুনায় 1 দফা 3 মাস এবং সিঙ্গাপুরে আরেক দফায় 3 বছর জেল খেটেছেন, সেটা জানি। ছেলেটি 10-12টা ভাষা এমন বলতে পারে যে বিদেশি লোকের পক্ষে চেনা ভার উনি কোথাকার। জার্মানির জেনা না কোথায় যেন ডাক্তারি পাশ করেছে, ফ্রান্সে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, বিলেতে আবার আইন পাশ করেছে। আমেরিকায় কি পাশ করেছে সেটা জানি নে, তবে সেখানে ছিল যখন কিছু একটা তো করেই থাকবে। এসব বোধ করি ওর তাস পাশা খেলার সামিল, রিক্রিয়েশন। কিন্তু কিছুই কোনো কাজে এলো না বাবা। এর সর্বাঙ্গের শির দিয়ে ভগবান এমনই আগুন জ্বেলে দিয়েছেন যে একে জেলেই দাও আর শুলেই দাও। ওই যে বললুম, পঞ্চভূত ছাড়া আর আমাদের শান্তি স্বস্তি নেই। এদের না আছে দয়া মায়া, না আছে ধর্মকর্ম, না আছে কোনো ঘরদোর। বাপরে বাপ, আমরাও তো এদেশেরই মানুষ, কিন্তু এ ছেলে কোত্থেকে এসে বাংলা মুলুকে জন্মালো তা ভেবেই পাওয়া যায় না। অপূর্ব চুপ করে গেল। তার শরীরের শিরার মধ্যে দিয়ে যেন আগুন ছুটতে শুরু করেছে। কিছুক্ষণ নিঃশব্দে চলার পরে আস্তে আস্তে বলল, একে কি আজ আপনি অ্যারেস্ট করবেন? নিমাইবাবু হেসে বললেন, আগে তো পাই। ধরুন পেলেন। বাবা, অত সহজ বস্তু নয়। আমার নিশ্চয় বিশ্বাস সে শেষ মুহূর্তে আর কোনো পথ দিয়ে আর কোথাও সরে গিয়েছে। আর যদি তিনি এসেও পড়েন তাহলে নিমাইবাবু একটু চিন্তা করে বললেন, তাহলে তাকে চোখে চোখে রাখারই হুকুম আছে। 2 দিন দেখি, ধরার চেয়ে ওয়াচ করার মূল্যই বেশি। এই তো সম্প্রতি গভর্নমেন্টের ধারণা। কথাটা অপূর্ব ঠিক বিশ্বাস করতে পারল না। কারণ তিনি যাই হন তবুও পুলিশ। তবু তার মুখ দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল। জানতে চাইল, এর বয়স কত? বেশি নয়, বোধহয় 30-32-এর মধ্যেই। কিরকম দেখতে? এইটি ভারী আশ্চর্য বাবা। অত বড় একটা ভয়ঙ্কর লোকের মধ্যে কোনো বিশেষত্ব নেই, নিতান্তই সাধারণ মানুষ। তাই চেনাও শক্ত, ধরাও শক্ত। আমাদের রিপোর্টের মধ্যেই এই কথাটাই বিশেষ করে উল্লেখ করা আছে। কিন্তু ধরা পড়ার ভয়েই তো এর হাঁটা পথে পাহাড় পর্বত ডিঙিয়ে আসা। নাও হতে পারে। হয়তো কিছু একটা মতলব আছে, হয়তো পথটা একবার চিনে রাখতে চায়। কিছুই বলা যায় না অপূর্ব। এরা যে পথের পথিক, তাতে সহজ মানুষের সোজা হিসেবের সঙ্গে এদের হিসেব মেলে না। আজ এরই ভুল কি আমাদের ভুল তার একটা পরীক্ষা হবে। এমনও হতে পারে সমস্ত ছুটোছুটি আমাদের বৃথা। অপূর্ব এবার হেসে বলল, তাই যেন হয়। আমি ভগবানের কাছে সর্বান্তকরণে প্রার্থনা করি কাকাবাবু। নিমাইবাবু নিজেও হাসলেন, বললেন, বোকা ছেলে, পুলিশের কাছে এ কথা কি বলতে আছে? আচ্ছা, তোমার বাসার নাম্বার কত বললে? 30। কাল সকালে পারি তো একবার গিয়ে দেখে আসবো। এই সামনের জেটিতেই বোধহয় এদের স্টিমার লাগে। আচ্ছা, তোমার আবার অফিসের সময় হয়ে এলো। নতুন চাকরি, দেরি হওয়া একদম ভালো নয়। এই বলে তিনি পাশ কাটিয়ে একটু দ্রুত পায়ে চলবার উপক্রম করতেই অপূর্ব বলল, শুধু দেরি কেন, আজ অফিস কামাই হয়ে গেলেও আপনাকে ছাড়ছি না। আমি চাই না যে তিনি এসে আপনার হাতে ধরা পড়েন। কিন্তু সে দুর্ঘটনা যদি ঘটেই, তবু তো একবার চোখের দেখা দেখতে পাবো। চলুন। ইচ্ছা না থাকলেও নিমাইবাবু বিশেষ আপত্তি করলেন না। শুধু একটু সতর্ক করে দিয়ে বললেন, দেখো, দেখবার লোভ যে হয় তা অস্বীকার করছি না, কিন্তু এই সব লোকের সঙ্গে কোনো রকম আলাপ পরিচয়ের ইচ্ছে করাও কিন্তু বিপজ্জনক। তা তোমাকে বলে রাখছি অপূর্ব। এখন আর তুমি ছেলে মানুষ নও, বাবাও বেঁচে নেই। ভবিষ্যৎ ভেবে কাজ করার দায়িত্ব এখন একা তোমারই। অপূর্ব হেসে বলল, আলাপ পরিচয়ের সুযোগই কি আপনারা কাউকে দেন কখনো কাকাবাবু? দোষ করেননি, কোনো অভিযোগও নেই, তবুও তো তাকে ফাঁদে ফেলবার চেষ্টায় এত দূর ছুটে এসেছেন। এর উত্তরে নিমাইবাবু শুধু একটু মুচকি হাসি হাসলেন। তার অর্থ অতীব গভীর। মুখে বললেন,
কর্তব্য। কর্তব্য, এই ছোট্ট একটি কথার আড়ালে পৃথিবীর কত ভালো এবং কত মন্দই না সঞ্চিত হয়ে আছে। এই কথা মনে করে অপূর্ব আর কোনো প্রশ্ন করল না। দুজনে জেটিতে যখন প্রবেশ করলেন, ঠিক তখনই ইরাবতী নদীর প্রকাণ্ড স্টিমার তীরে পৌঁছাবার চেষ্টা করছিল। ৫-৭ জন পুলিশ কর্মচারী সাদা পোশাকে আগে থেকেই দাঁড়িয়েছিল। নিমাইবাবুর সাথে তাদের এক প্রকার চোখের ইঙ্গিত লক্ষ্য করে অপূর্ব তাদের স্বরূপ চিনতে পারল। ভারতের কল্যাণের জন্যই সুদূর বর্মায় বিদ্রোহী শিকারে এসেছেন। সেই শিকারের বস্তু তাদের হাতের মুঠোয় প্রায়। সফলতার আনন্দ ও উত্তেজনার প্রচ্ছন্ন দীপ্তি তাদের চোখে মুখে প্রকাশ পাচ্ছে অপূর্ব স্পষ্ট দেখতে পেল। লজ্জায় ও দুঃখে সে মুখ ফিরিয়ে দাঁড়াতে অকস্মাৎ এক মুহূর্তে তার সমস্ত ব্যথিত চিত্ত গিয়ে যেন কোনো এক অদৃষ্টপূর্ব অপরিচিত দুর্ভাগার পদপ্রান্তে উপুড় হয়ে পড়ে তার পথ রোধ করে দাঁড়াল। জাহাজের খালাসিরা তখন জেটির উপরে দড়ি ফেলছে। কত লোক রেলিং ধরে সেটাই উদ্গ্রীব হয়ে দেখছে। ডেকের উপরে ব্যগ্রতা, কলরব ও ছোটাছুটির অন্ত নেই। হয়তো এদেরই মাঝখানে দাঁড়িয়ে একজন এমনই উৎসুক দৃষ্টিতে তীরের প্রতীক্ষা করছে। কিন্তু অপূর্বর চোখে সমস্ত দৃশ্যই চোখের জলে একেবারে ঝাপসা একাকার হয়ে গেল। উপরে নিচে জলে স্থলে এত মানুষ দাঁড়িয়ে, কারো কোনো শঙ্কা, কোনো অপরাধ নেই। শুধু যে লোক তার তরুণ হৃদয়ের সকল সুখ, সকল স্বার্থ, সকল আশা স্বেচ্ছায় বিসর্জন দিয়েছে, কারাগার ও মৃত্যুর পথকে কেবল তারই জন্য হাঁ করে রয়েছে। জাহাজ জেটির গায়ে এসে ভিড়ল। কাঠের সিঁড়ি নিচে এসে লাগল। নিমাইবাবু তার দলবল নিয়ে পথের দুধারে সারি দিয়ে দাঁড়ালেন, কিন্তু অপূর্ব নড়ল না। সে সেখানে নিশ্চল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে একান্ত মনে বলতে লাগল, মুহূর্ত পরে তোমার হাতে শৃঙ্খল পড়বে। কৌতূহলী নরনারী তোমার লাঞ্ছনা ও অপমান চোখ মেলে দেখবে। তারা জানতেও পারবে না তাদের জন্য তুমি সর্বস্ব ত্যাগ করেছ বলেই তাদের মধ্যে আর তোমার থাকা চলবে না। তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগল, এবং যাকে সে কোনো দিন দেখেনি তাকেই সম্বোধন করে মনে মনে বলতে লাগল, তুমি তো আমাদের মতো সোজা মানুষ নও। তুমি দেশের জন্য সমস্ত দিয়েছ, তাই তো দেশের খেয়াতরি তোমাকে বইতে পারে না। সাঁতার দিয়ে তোমাকে পদ্মা পার হতে হয়। তাই তো দেশের রাজপথ তোমার কাছে রুদ্ধ, দুর্গম পাহাড় পর্বত তোমাকে ডিঙিয়ে চলতে হয়। কোন বিস্তৃত অতীতে তোমারই জন্য তো প্রথম শৃঙ্খল রচিত হয়েছিল। কারাগার তো শুধু তোমাকে মনে করেই প্রথম নির্মিত হয়েছিল। সেই তো তোমার গৌরব। তোমাকে অবহেলা করবে সাধ্যকার। এই যে অগণিত প্রহরী, এই যে বিপুল সৈন্যভার, সে তো কেবল তোমারই জন্য। দুঃখের দুঃসহ গুরুভার বইতে তুমি পারো বলেই তো ভগবান এত বোঝা তোমার কাঁধে অর্পণ করেছেন। মুক্তিপথের অগ্রদূত, পরাধীন দেশের হে রাজ বিদ্রোহী, তোমাকে শত কোটি নমস্কার। এত লোকের ভিড়, এত লোকের আনাগোনা, এত লোকের চোখের দৃষ্টি কিছুতেই তার খেয়াল ছিল না। নিজের মনের উচ্ছ্বসিত আবেগে অবিচ্ছিন্ন অশ্রুধারে তার গাল, তার চিবুক, তার কণ্ঠ ভেসে যেতে লাগল। সময় যে কত কাটল সেদিকেও তার কিছুমাত্র দৃষ্টি ছিল না। হঠাৎ নিমাই বাবুর কণ্ঠস্বরে সে চকিত হয়ে তাড়াতাড়ি চোখের জল মুছে ফেলে একটুখানি হাসবার চেষ্টা করল। তার আপাত বিহবল ভাব তিনি লক্ষ্য করে আশ্চর্য হলেন, কিন্তু কোনো প্রশ্ন করলেন না। বললেন, যা ভয় করেছিলাম তাই, পালিয়েছে। কি
কি করে পালালো? তাই যদি জানবো তো সে কি পালায়? প্রায় 100-3 যাত্রী, 20-25টা সাহেব ফিরিঙ্গি, উড়ে, মাদ্রাজি, পাঞ্জাবি, তাও 100 হবে। বাকি বর্মা। সে যে কার পোশাক আর কার ভাষা বলতে বলতে বেরিয়ে গেল তা দেবা না জানন্তে, বুঝলে না বাবাজি? আমরা তো পুলিশ, চিনবার জো নেই তিনি বিলেতের কি বাংলার। কেবল জগদীশবাবু সন্দেহ করে জনা ছয়েক বাঙালিকে থানায় টেনে নিয়ে গিয়েছেন। একটা লোকের সঙ্গে চেহারার মিলও আছে মনে হয়, কিন্তু ওই মনে হওয়া পর্যন্তই, সে নয়। যাবে নাকি বাবা? একবার লোকটাকে চোখে দেখবে? অপূর্বর বুকের মধ্যে ধড়াস করে উঠল। বলল, তাকে যদি মারধর করেন তো আমি যেতে চাই না। নিমাইবাবু একটু হেসে বললেন, এতগুলো লোককে নিঃশব্দে ছেড়ে দিলাম, আমার এই বেচারা বাঙালি বলেই শুধু বাঙালি হয়ে এদের প্রতি অত্যাচার করব? ওরে বাবা, বাইরে থেকে তোরা পুলিশকে যত মন্দ মনে করিস সবাই তা নয়। ভালো মন্দ সকলের মধ্যেই আছে, কিন্তু মুখ বুজে যত দুঃখ আমাদেরই পোহাতে হয় তা যদি জানতে, তাহলে তোমার এই দারোগা কাকাবাবুটিকে অত ঘৃণা করতে পারবে না অপূর্ব। অপূর্ব লজ্জিত হয়ে বলল, আপনি কর্তব্য করতে এসেছেন, তাই বলে আপনাকে ঘৃণা কেন করব কাকাবাবু? এই বলে সে হেঁট হয়ে তার পদস্পর্শ করে কপালে ঠেকাল। নিমাইবাবু খুশি হয়ে আশীর্বাদ করে বললেন, আরে আরে আরে, হয়েছে হয়েছে, চলো একটু শীঘ্র যাওয়া যাক। লোকগুলো ক্ষুধায় তৃষ্ণায় সারা হচ্ছে, একটু পরীক্ষা করে ছেড়ে দেওয়া যাক। এই বলে তিনি হাত ধরে তাকে সঙ্গে করে বের করে আনলেন। পুলিশ স্টেশনে প্রবেশ করে দেখা গেল সামনের হল ঘরে জনছয়েক বাঙালি মোটঘাট নিয়ে বসে আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুটলি খুলে তদারক শুরু করে দিয়েছেন। শুধু যে লোকটির প্রতি তার অত্যন্ত সন্দেহ হয়েছে তাকে আর একটা ঘরে আটকে রাখা হয়েছে। এরা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করছিল। সেখানে জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলে এসেছে। এদের নাম ধাম ও বিবরণ নিয়ে সঙ্গে জিনিসপত্র পরীক্ষা করে ছেড়ে দেওয়া হলো। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সামনে হাজির করা হলো। লোকটি কাস্তে কাস্তে আসলো। অত্যন্ত ফর্সার, রোদে পুড়ে যেন তামাটে হয়েছে। বয়স 30-32-এর বেশি নয়, কিন্তু ভারী রোগা দেখালো। এটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাতে লাগল। সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নেই। ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটে চলেছে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। জলাশয়ের মতো কি যে তাতে আছে, ভয় হয় এখানে বোধহয় খেলা চলবে না। সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। এরই কোন অতল তলে তার ক্ষীণ প্রাণ শক্তিটুকু লুকানো আছে। মৃত্যু সেখানে প্রবেশ করতে সাহস করে না। কেবল এই জন্যই যেন সে আজও বেঁচে আছে। অপূর্ব মুগ্ধ হয়ে সেই দিকে তাকিয়েছিল। সহসা নিমাইবাবু তার বেশভূষার বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকর্ষণ করে সহাস্যে বললেন, বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব? এতক্ষণে অপূর্ব তার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করে মুখ ফিরিয়ে হাসি গোপন করল। তার মাথার সামনের দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় ও কানের দিকে নেই বললেই চলে, এমনই ছোট করে ছাটা। মাথায় চেরা সিথি, অপর্যাপ্ত তৈল নিষিক্ত কঠিন রুগ্ন চুল থেকে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরে উঠেছে। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি। তার বুক পকেট থেকে বাঘ আঁকা একটা রুমালের কিয়দংশ দেখা যাচ্ছে। উত্তরীয়ের কোনো বালাই নেই। পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর উপরে লাল ফিতি দিয়ে বাঁধা বার্নিশ করা পামসু। তলাটা মজবুত ও টেকসই করতে আগাগোড়া লোহার নাল বাঁধানো। হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। কয়দিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হয়ে গেছে।
লোকটার আপাদ মস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করে বলল, কাকাবাবু, এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে এ নয়, তার আমি জামিন হতে পারি। নিমাইবাবু হেসে ঘাড় নাড়লেন, বললেন, তোমার নাম কি? আগে আগে গিরিশ মহাপাত্র। আচ্ছা, একদম মহাপাত্র। আচ্ছা, তুমি ওই তেলের খনি দিয়ে কাজ করছিলে, তাই না? এখন রেঙ্গুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে। দেখি তোমার ট্যাকে এবং পকেটে কি আছে। তার ট্যাগ থেকে একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা বের হলো। পকেট থেকে একটা লোহার কম্পাস, মাপ করার কাঠের একটা ফুটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাজার কলকে বের হলো। নিমাইবাবু বললেন, তুমি গাঁজা খাও? আগে আগে না। তবে এ বস্তুটি পকেটে কেন? আগে আগে পথে কুড়িয়ে পেলাম তো, যদি কারো কাজে লাগে তাই 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 তুলে তুলে রেখেছি। জগদীশবাবু এই সময় ঘরে ঢুকতে নিমাইবাবু হেসে বললেন, দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি উনি। যদি কারো কাজে লাগে তাই গাজার কলকিটি কুড়িয়ে উনি পকেটে রেখেছেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা। বললেই পারতে খাই, কিন্তু কদিনই বা বাঁচবে? এই তো তোমার দেহ, আর খেও না। বুড়ো মানুষের কথাটা শুনো। মহাপাত্র মাথা নেড়ে অস্বীকার করে বলল, আর আগে আগে না, মায়েরই খাইনে। তবে তবে ইয়ার বন্ধু কেউ কেউ তৈরি করে দিতে বললে বলে দি, এই মাত্র। নইলে নইলে নিজে খাইনে। দয়ার সাগর, পরকে সেজে দি, নিজে খাইনে, মিথ্যেবাদী কথাকার। অপূর্ব বলল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। নিমাইবাবু উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা, তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানালে বললেন, কিন্তু নিশ্চয়ই কিছুই বলা যায় না ভায়া। আমার মনে হয় এ শহরে আরো কিছুদিন নজর রাখা দরকার। রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো। সে যে বর্মা এসেছে, এই খবর কিন্তু সত্য। জগদীশ বললেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু। নেবু তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। বড়বাবু হাসতে লাগলেন। অপূর্ব পুলিশ স্টেশন থেকে বের হয়ে আসলো এবং প্রায় তার সঙ্গে সঙ্গে মহাপাত্র তার ভাঙা টিনের তোরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চেপে ধীর মন্থর পায়ে উত্তর দিকে রাস্তা ধরে সোজা প্রস্থান করল। আমার জন্য অপেক্ষা করো মধুপুর, নেত্রকোনা। অপেক্ষা করো জয়দেবপুরের চৌরাস্তা। আমি ফিরব, ফিরব ভিড়ে, হট্টগোলে, খরায়, বন্যায়। অপেক্ষা করো চৌচালা ঘর, উঠোন, লেবুতলা, গোল্লা ছুটের মাঠ। আমি ফিরব পূর্ণিমায় গান গাইতে, দোলনায় দুলতে, ছিপ ফেলতে পাশবনের পুকুরে। অপেক্ষা করো আফজাল হোসেন, খায়রুন্নেসা। অপেক্ষা করো ঈদুল আরা। আমি ফিরব, ফিরব ভালোবাসতে, হাসতে, জীবনের সুতোয় আবার স্বপ্ন গাঁথতে। অপেক্ষা করো মতিঝিল, শান্তিনগর। অপেক্ষা করো ফেব্রুয়ারির বইমেলা। আমি ফিরব। মেঘ উড়ে যাচ্ছে পশ্চিম থেকে পূবে, তাকে কফোটা জল দিয়ে দিচ্ছি চোখের, যেন গোলপুকুর পাড়ের বাড়ির টিনের চালে বৃষ্টি হয়ে ঝরে। শীতের পাখিরা যাচ্ছে পশ্চিম থেকে পূবে, ওরা একটি করে পালক ফেলে আসবে
শাপলা পুকুরে, শীতলক্ষায়, বঙ্গোপসাগরে। ব্রহ্মপুত্র শোনো, আমি ফিরব। শোনো শালবন বিহার, মহাস্থানগড়, সীতাকুণ্ড পাহাড়, আমি ফিরব। যদি মানুষ হয়ে না পারি, পাখি হয়েও ফিরব একদিন।